কাল সকলকে চমকে দিয়ে কাশ্মীরের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র কাশ্মীর টাইমসের অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং সেই অফিসের যে এডিটর তার বিপক্ষেও কিন্তু এফআইআর করা হয়েছিল। মূলত ভারত বিরোধী খবর এবং তাদের বিপক্ষে সরাসরি অভিযোগ ছিল যে তারা অ্যান্টি ন্যাশনাল যে প্রোপাগান্ডা সেটাকে কাশ্মীর জুড়ে স্প্রেড আউট করে। কিন্তু কালকে গোয়েন্দারা রেড করে কাশ্মীর টাইমসের অফিস থেকে যে জিনিসগুলো পেলেন তা কিন্তু সত্যি ভয়ানক এক প্রবণতা তৈরি করছে। কাশ্মীর টাইমসের মতো সংবাদপত্রের অফিস থেকে পুলিশ সূত্রে খবর যে একাধিক ধারালো অস্ত্র, গ্রেনেড, এমনকি AK-47 বন্দুক পাওয়া গেছে। এবার এক সংবাদপত্রের অফিসে এত অস্ত্র কেন মজুত করে রাখা হয়েছিল সেটাই এখন গোয়েন্দাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। এই খবরে যদি আরো গভীরে যান তাহলে দেখতে পাবেন যে স্পষ্টত কাশ্মীর টাইমসের বিপক্ষে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস এমনকি ডিসএফেকশন এগেইনস্ট দ্য কান্ট্রি এই দুই অভিযোগ কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা করেছিল এবং কাশ্মীর টাইমসের এডিটর অনুরাধা ভাসিন তাকেও কিন্তু গ্রেফতার করার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই অনুরাধা ভাসিন কিংবা কাশ্মীর টাইমসকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের সামনে আসে। 2019 সালে যখন কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্ত করা হয় তখন কমিউনিকেশন রেস্ট্রিকশনের প্রতিবাদে এই অনুরাধা ভাসিন কিন্তু সুপ্রিম কোর্টে একটি কেস করেছিলেন। অর্থাৎ বার্তাটা স্পষ্ট যে কাশ্মীরের বিভিন্ন অ্যাক্টিভিটিতে এই অনুরাধা ভাসিন কিন্তু বরাবরই অংশগ্রহণ করতেন এবং এই পার্টিকুলার দিল্লি ব্লাস্টের পর কাশ্মীর টাইমস এমন কিছু ন্যারেটিভ তৈরি করেছিল যা সরাসরি ভারত বিরোধিতা বলে মনে করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু ভারত বিরোধিতার অভিযোগে যখন কাশ্মীর টাইমসের অফিসে তদন্ত করতে গোয়েন্দা সংস্থা যায় তখন তাদের অফিস থেকে AK-47, গ্রেনেড, এমনকি এমন কিছু অস্ত্র পাওয়া গেছে যা কিন্তু এক সংবাদপত্রের অফিসে থাকার কথা নয়। বিভিন্ন সূত্রে এটাও প্রকাশিত হয়েছে যে সেই অফিস থেকে নাকি পিস্তলও পাওয়া গেছে। এবার সংবাদপত্রের অফিসে এই ধরনের অস্ত্র কেন পাওয়া গেল বা এই ধরনের অস্ত্রকে তারা কেন লুকিয়ে রাখলো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি কাশ্মীর টাইমসের এই অফিসে হানা দেওয়ার পর কাশ্মীর জুড়ে রাজনীতি শুরু হয়ে গেছে। সকলে বলছেন সংবাদপত্রের যে বাক স্বাধীনতা তার বিপক্ষে কেন্দ্রীয় সরকার দাপট দেখিয়ে তা বন্ধ করার চেষ্টা করছেন এবং কোর্ট আনকোর্ট কাশ্মীরের যত রাজনৈতিক দল তারা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই পদক্ষেপের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। দেখুন, সংবাদপত্রের অফিস থেকে অস্ত্র কেন পাওয়া গেছে এই প্রশ্ন তোলা মানে যদি প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করা হয় আমি জানি না, তাহলে আমরা সত্যি দেশের কথা কি আগে ভাবছি না? মানে রাজনীতি করতে গিয়ে আমরা কোনো এক পক্ষকে সমর্থন করতে গিয়ে আমরা কি সবকিছুকে প্রশ্রয় দিয়ে ফেলছি না? এই প্রশ্ন কিন্তু ওঠে। কাশ্মীরের পার্টিকুলারলি যদি একাধিক রাজনীতিবিদের কোর্ট দেখেন তাহলে দেখবেন তারা কিন্তু সরাসরি এই যে কাশ্মীর ফাইলসের অফিসে এই গোয়েন্দা সংস্থার হানার তীব্র বিরোধিতা করছে। কাশ্মীরের ডেপুটি CM সুরিন্দর সিং চৌধুরী তিনি পরিষ্কারভাবে বলছেন যে অ্যাকশন শুড টেকেন এগেইনস্ট দ্য মিডিয়া only when the charges are established and not under any pressure। অর্থাৎ গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারের চাপের কাছে নথি স্বীকার করে এই ধরনের হামলা করেছে, তাণ্ডব দেখিয়েছে, হানা দিয়েছে বলে কাশ্মীরের ডেপুটি চিফ মিনিস্টার বলছেন। শুধু তাই নয়, তিনি কোর্ট আনকোর্ট যে কথাটি বলছেন তা হলো ধরি মাছ নাছুই প্রাণীর মতো। আমি আপনাদেরকে একদম তুলে ধরতে চাই, আপনারা ডিসাইড করুন এই মুহূর্তে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিনের পর দিন যে পরিশ্রম করে যাচ্ছে দিল্লি ব্লাস্টের পর তার কোনো ক্রেডিট বা কৃতিত্ব না দিয়ে এটা কি ধরনের কথাবার্তা একজন রাজনীতিবিদ বলছেন, ভারতের দায়িত্বশীল রাজনীতিবিদ, আমি সত্যি জানি না। তিনি বলছেন ইফ দে হ্যাভ ডান এনিথিং রং দেন অ্যাকশন শুড বি টেকেন, ইফ দে হ্যাভ ডান রং দে উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস বাট ইট শুড নট বি ডান জাস্ট টু প্রেসারাইজড। অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা প্রেসার ক্রিয়েট করার জন্য, চাপ দেওয়ার জন্য কাশ্মীর টাইমসের এই অফিসে হানা দিয়েছে। তাহলে এত অস্ত্র কেন কাশ্মীর ফাইলস মানে কাশ্মীর টাইমসের অফিস থেকে পাওয়া গেল? अब देखिए, क्योंकि एजेंसी अपना काम कर रही है, मैं इस पे कुछ नहीं कहूंगा, लेकिन है कि अगर रेड मारनी है तो सब पे मारिए, फिर पिक एंड चूज मत करिए।
यहाँ एक बड़ा जम्मू में एक बहुत बड़ा पत्रकार की एक न्यूज़पेपर है इंग्लिश का, वो भी न्यूज़ें छापता है, उसकी भी ऐड देखी जाए, कितनी ऐड आती है, कहाँ से आती है, उसके पास इतना पैसा कहाँ से आता है वो अखबार चलाने के लिए। फिर सबके लिए होनी चाहिए, क्योंकि यहाँ एक वो जो जिस न्यूज़पेपर की मैं बात कर रहा हूँ वो भी अपने आप को सोचता है मेरे से ज्यादा बड़ा कोई पेपर नहीं है, तो लिहाजा सब पे एक जैसा। कश्मीर टाइम्स एक बड़ा न्यूज़पेपर अपने जमाने में रहा है, आप लोग उसमें छोटे हुए होंगे क्योंकि हमने उसमें आंदोलन किया था एग्रीकल्चर यूनिवर्सिटी का, मुझे याद है उसमें कितना बड़ा पेपर था। और आज अगर उस पर कुछ हुआ है, अगर वो गलत करेंगे तो गलत पे तो कार्रवाई होनी चाहिए, लेकिन खाली प्रेशराइज करने के लिए नहीं होनी चाहिए। अगर आप प्रेशराइज करने के लिए करेंगे तो वो गलत होगा। लेकिन जहां तक ताल्लुक है पत्रकारिता है, पत्रकारिता को एक खुला माहौल मिलना चाहिए, ये चौथा स्तंभ है, और चौथे स्तंभ को एक ऐसा मौका देना चाहिए ताकि वो अपनी आवाज बुलंद रख सके। और अगर वो उन्होंने गलत किया होगा तो भुगतेंगे, अगर गलत नहीं किया, अगर ऐसे ही उनको अगर कोई प्रेशराइज करने की के लिए किया गया है तो फिर गलत बात है। এত অস্ত্র একটা সংবাদপত্রের অফিসে কি থাকা উচিত, এই প্রশ্ন তো পাশাপাশি ভাবে উঠবে। ইফ ইউ ডু ইট অনলি টু প্রেশারাইজড দেন দ্যাট উইল বি রং, অর্থাৎ তাদের মতে তারা চাপ সৃষ্টি করার মিথ্যে খেলা হচ্ছে, এবং এর প্রতিবাদ কাশ্মীরের ডেপুটি চিফ মিনিস্টার কিন্তু সরাসরি করে দিয়েছেন। অর্থাৎ কাশ্মীরের সরকার পক্ষ এখন কাশ্মীর টাইমসের পাশে এসে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়, পাশাপাশি আরো একটি টুইট আমি আপনাদের দেখাতে চাই, ইলতিজা মুফতির টুইট। তিনি তো পরিষ্কার বলছেন যে কাশ্মীর টাইমস ইজ ওয়ান অফ দোজ রেয়ার নিউজ পেপার ইন কাশ্মীর not only spoke to the power but refused to bend or buckle under pressure and intimidation। অর্থাৎ তারা সকলেই বলতে চাইছেন যে এই মুহূর্তে কাশ্মীর টাইমস কে যেভাবে হ্যাকেল করা হচ্ছে তা সংবিধান বিরোধী, এবং তা চাপের কাছে নথি স্বীকার করা হচ্ছে, করতে বাধ্য করা হচ্ছে, এই ধরনের কিছু কথা কিন্তু বলা হচ্ছে। এটা হলো একটা ভার্সন, কিন্তু পাশাপাশি এই প্রশ্ন উঠবে কেন এত অস্ত্রশস্ত্র সংবাদপত্রের অফিসে পাওয়া গেল। পাশাপাশি কালকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, তার মধ্যে একটি অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছে, যে অ্যাকাউন্টে প্রায় 2 লক্ষ টাকা ছিল, এবং কিছু কল, কিছু চ্যাট, কিছু ফান্ড রুটস ইত্যাদিকে ট্র্যাক করা হচ্ছে। এবং পরিষ্কারভাবে এই পুরো ঘটনায় ফরেন হ্যান্ডেলারের যোগ কিন্তু স্পষ্ট। প্রাথমিকভাবে পাকিস্তান, আফগানিস্তানে বসে সেই ফরেন হ্যান্ডেলার্স গুলো মৌলভী ইরফান মারফত এই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে বলে তদন্তকারী অফিসাররা কিন্তু জানতে পেরেছেন। এমনকি অক্টোবরের 19 তারিখ, মানে অক্টোবরের শেষ প্রান্তে এসে তারা কিন্তু এই বিস্ফোরণের পরিকল্পনা করেন এবং সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছেন বলেই গোয়েন্দা সংস্থা কিন্তু মনে করছেন। পাশাপাশি কালকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে এই ঘটনায় এখনো অবধি 6 জনকে অফিসিয়াল গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আপনারা যদি দেখেন, কালকে দিল্লিতে 3টে স্কুলে হঠাৎ করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অর্থাৎ দিল্লি ব্লাস্টের পর প্লাস দিল্লির 3টে স্কুলকে এই ধরনের বোমা হামলার হুমকি কারা দিল, কারা বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়া হলো, আদৌ এগুলো প্র্যাঙ্ক কল কিনা কিংবা কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা, তাও কিন্তু গোয়েন্দা সংস্থারা তদন্ত করছেন। সব মিলিয়ে একদিকে কাশ্মীর টাইমসের অফিস থেকে এত অস্ত্র মজুত করা, অন্যদিকে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা, সেই মৌলভী যোগে আফগানিস্তান পাকিস্তান কানেকশন, এবং অন্যদিকে দিল্লির 3টে স্কুলে বিস্ফোরণের হুমকি, সব মিলিয়ে ভারতের সামগ্রিক যদি পরিস্থিতি দেখেন তা অত্যন্ত চিন্তাজনক, এবং মনে প্রাণে ভারতবাসীদের কোনো অবস্থাতেই সুখস্মৃতি দিচ্ছে না, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দেশের ভিতরে থেকে, আমাদের দেশে থেকে দেশ বিরোধী কার্যকলাপে যারা নিযুক্ত তাদের বিপক্ষে অ্যাকশন নিতে গেলে যদি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক চরিত্রদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়, তাহলে দুর্ভাগ্যের আর কিছু হয় না। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।